ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমরা ক্লাস 11 কেমিস্ট্রির সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ পরমাণুর গঠনের বলতে পারো যে থিওরির লাস্ট ক্লাস করব আজকে। মানে আজকেই সেকেন্ড চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। এখানে প্রথমে দেখবে ছোটো ছোটো তিনটে থিওরি পাবে, যেমন হচ্ছে ডি ব্রগলির ইলেকট্রনের দ্বৈত সত্তা, হাইসেনবার্গের অনিশ্চয়তা নীতি আর শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ। তারপরে আমরা পাবো কক্ষকগুলোর সম্পর্কে একটু ডিটেলস, অর্থাৎ কক্ষকগুলো বিভিন্ন কক্ষক যেগুলো এস পি টি ইত্যাদি কক্ষকগুলোর আকার আকৃতি এবং প্রকৃতি সম্পর্কে একটু জানবো। এবং লাস্টে আমরা পাবো আইসোটোপ, আইসোবার, আইসোটোন ইত্যাদি যে বিষয়গুলো আছে, ছোটো ছোটো বিষয়, খুব সহজ এবং ওগুলো সম্ভবত তোমরা মাধ্যমিক থেকেই পড়ে আসছো, তাহলে ওগুলো একটু দেখে নেবো। আজকেই আমাদের থিওরি ক্লাসটা শেষ হয়ে যাবে। প্রতিদিনের মতো আজকের ক্লাসটাও তোমাদের খুব ইজি লাগবে, তাহলে চলো আজকের ক্লাসটাও শুরু করে দেওয়া যাক। প্রথমেই আমরা পাবো ডি ব্রগলির ইলেকট্রনের দ্বৈত সত্তা। এখানে দ্বৈত সত্তা বলতে ডুয়েল নেচার, অর্থাৎ দু রকমের নেচার বোঝাচ্ছে। তো বিজ্ঞানী ডি ব্রগলি উনি এই থিওরিটা দিয়েছিলেন, এবং তার আগে পর্যন্ত দেখো আমরা যে থিওরিগুলো পেয়েছি, অর্থাৎ নিলস বোর দিয়েছিলেন একটা, বোরের যে অ্যাটমিক মডেল, তারপরে আমরা সোমারফিল্ডের মডিফিকেশনও দেখেছি যেখানে উপবৃত্তাকার কক্ষপথ পাওয়া গেছিলো। তো যাই হোক, এই সমস্ত থিওরিগুলোতে দেখো ইলেকট্রনকে নেগেটিভ চার্জ বিশিষ্ট একটা কণা হিসাবে কল্পনা করা হয়েছে, এবং সেই হিসাবে এই থিওরিগুলো, এই স্ট্রাকচারগুলো গড়ে উঠেছে। কিন্তু ব্যাপারটা কি হলো যে ইলেকট্রনের সমস্ত ধর্মের ব্যাখ্যাটা কিন্তু, ইলেকট্রনকে যদি আমরা কণা হিসাবে কল্পনা করি তাহলে সব ধর্মের সঠিক ব্যাখ্যা দেওয়া যায় না। ইলেকট্রনের শুধুমাত্র কণা ধর্মের সাহায্যে সব ধর্মের সঠিকভাবে ব্যাখ্যা দেওয়া যাচ্ছে না, দেখা গেল। সেই জন্য বিজ্ঞানী ডি ব্রগলি উনি কী করলেন, উনি একটা থিওরি দিলেন যেখানে উনি বললেন যে ইলেকট্রনের মতো অত ক্ষুদ্র গতিশীল যে কণা, অত তীব্র বেগে ধাবমান কণায় অত ক্ষুদ্র একটা চার্জ পার্টিকেল, তাহলে তার শুধুমাত্র কণা ধর্ম নয়, তার তরঙ্গ ধর্মও থাকবে। অর্থাৎ ইলেকট্রনের দুরকম ধর্ম থাকছে, একটা হচ্ছে কণা ধর্ম আর একটা হচ্ছে তরঙ্গ ধর্ম। এইটাকেই বলা হচ্ছে দ্বৈত সত্তা, অর্থাৎ দুই ধরনের ক্যারেক্টারিস্টিক্স আসছে। অর্থাৎ ইলেকট্রনের দুই ধরনের ধর্ম দেখা যাচ্ছে, একটা কণা ধর্ম আর একটা হচ্ছে তরঙ্গ ধর্ম। এইটাকেই আমাদের বলা হচ্ছে দ্বৈত সত্তা, অর্থাৎ ডুয়েল নেচার। মানে দুরকম ধর্মই দেখাচ্ছে, মানে কখনো ইলেকট্রনটা কণার মতো আচরণ করছে, কখনো ইলেকট্রনটা একটা তরঙ্গের মতো আচরণ করছে। তো যাই হোক, এটাই আমাদের হচ্ছে ডুয়েল নেচার অফ ইলেকট্রন আমরা বলতে পারি। এবং ইলেকট্রনের এই দ্বৈত সত্তার সাহায্যে ইলেকট্রনের সমস্ত ধর্মের সঠিকভাবে ব্যাখ্যা দেওয়া সম্ভব হলো। তাহলে ডি ব্রগলি যে থিওরিটা দিয়েছিলেন তার একটা ইকুয়েশনও উনি দিয়েছিলেন। ইকুয়েশনটা হচ্ছে ল্যামডা ইজুয়াল টু এইচ বাই এম ভি। ব্যাপারটা কি, মানে এই যে দুটো ধর্ম ইলেকট্রনে আমরা দেখতে পাচ্ছি, কণা ধর্ম আর তরঙ্গ ধর্ম, এই দুটো ধর্মের মধ্যে একটা ইন্টারলিঙ্ক উনি স্থাপন করলেন। অর্থাৎ এই দুটো ধর্মের মধ্যে একটা সমন্বয় স্থাপন করলেন। কিভাবে, যে ল্যামডা ইজুয়াল টু এইচ বাই এম ভি। দেখো এখানে ল্যামডা যেটা, এটা অলরেডি আমরা জানি, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যটা। এটা তো অলরেডি আমাদের আগের ক্লাসগুলোতে হয়েছে, দেখবে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয় তরঙ্গ দৈর্ঘ্যটা। তার মানে এইটা আমাদের তরঙ্গ ধর্ম দেখো নির্দেশ করছে যে ইলেকট্রনটা একটা তরঙ্গের মতো আচরণ করছে। আর এইচ মানে হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক। এইচের মান অলরেডি আমাদের জানা আছে, 6.626 ইন্টু 10⁻27 আগ সেকেন্ড, বা 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড, অলরেডি আমরা জানি এগুলো। আর এম হলো ইলেকট্রনের ভর, আর ভি হলো ইলেকট্রনের গতিবেগ, ভ্যালোসিটি। তো যাই হোক, এই একটা ইকুয়েশন দিয়েছেন। এখানে দেখো এম আর ভি যেটা আছে, ভর আর গতিবেগ, এটা কিন্তু কণা ধর্মটাকে ইন্ডিকেট করছে। বুঝতে পারছো, মানে ল্যামডাটা হচ্ছে যেখানে তরঙ্গ ধর্ম ইন্ডিকেট করছে, সেখানে এম আর ভিটা কণা ধর্ম ইন্ডিকেট করছে। অর্থাৎ দুটো ধর্মের মধ্যে একটা সমন্বয় সাধন হয়ে গেল এই ইকুয়েশনটার সাহায্যে। এইটা বিজ্ঞানী ডি ব্রগলি দিয়েছিলেন, এবং এটাকেই বলা হচ্ছে ইলেকট্রনের দ্বৈত সত্তা। এই থিওরিটার সাহায্যে আমরা ইলেকট্রনের মোটামুটি সমস্ত ধর্মের কিন্তু সঠিকভাবে ব্যাখ্যা করতে পারি। এখান থেকে, এই ইকুয়েশন থেকে আরেকটা বিষয় বোঝা যায়, দেখো এখানে যে এইচটা আছে, এইচ তো প্ল্যাঙ্কের ধ্রুবক, তাহলে এটা একটা ধ্রুবক। তাহলে ধ্রুবকটা যদি আমরা তুলে দিই, প্রপোর্শনাল সাইন দিতে পারি, তাহলে ল্যামডা প্রপোর্শনাল 1/mv। তার মানে ভরবেগটা, ভর ইন্টু গতিবেগ, তার মানে ভরবেগ। তাহলে এই ভরবেগের মানটা যত বেশি হবে তত ল্যামডার মানটা কম হবে, তরঙ্গ দৈর্ঘ্যটা কম হবে। আর ভরবেগটা যত কম হবে তত তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি হবে। ব্যাপারটা বোঝা যাচ্ছে? এবং এই ভরবেগটাকে, এমভিটাকে পি দ্বারাও প্রকাশ করা যায়। পি ইজ ইকুয়াল টু যদি এমভি হয়, তাহলে এখানে সমীকরণটা দেখো একটু অন্যভাবেও লেখা যায়, যে ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই পি। এটাও বলা যেতে পারে, একই ব্যাপার। ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই এমভি, এটাই হচ্ছে অরিজিনাল। এরপরে যদি এমভিটাকে পি দ্বারা প্রকাশ করো, তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই পি। আশা করি বোঝা যাচ্ছে বিষয়টা। এখন দেখো ডি ব্রগলির এই যে সমীকরণটা ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই এমভি, এইটা এলো কিভাবে, এটা উপাদান কিভাবে করা হয়েছিল, অর্থাৎ আমরা বলতে পারি ডেরিভেশনটা কিভাবে হয়েছিল, সেটাও আমরা একটু দেখে নেব।
এই সমীকরণটা দেখো বিজ্ঞানী ডি বকলি দুটো খুব গুরুত্বপূর্ণ সমীকরণ বা থিওরি থেকে নিয়ে এসেছিলেন। দুটো খুব গুরুত্বপূর্ণ থিওরিকে উনি মিলিয়ে দিয়েছিলেন, মিলিয়ে এই সমীকরণটা নিয়ে এসেছিলেন। গুরুত্বপূর্ণ সমীকরণগুলো কি কি? একটা হচ্ছে প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব অনুযায়ী আমরা কি জানি? ই ইজ ইকুয়াল টু এইচ নিউ, তাই তো? এটা অলরেডি আমরা পড়েছি, এই চ্যাপ্টারে পড়েছি। আরেকটা হচ্ছে আইনস্টাইনের যে ভর ও শক্তির সমতুল্যতা, যেটা হচ্ছে ই ইজ ইকুয়াল টু এম সি স্কোয়ার। বোঝা যাচ্ছে? এই দুটো সমীকরণকে উনি মিলিয়ে এই নিজের সমীকরণটা নিয়ে এসেছিলেন, ডি বগলি ইলেকট্রনের দ্বৈত সত্তা যেটা। উনি কি করেছিলেন দেখো, এখানে ই ইজ ইকুয়াল টু এইচ নিউ যেটা প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব, এখানে নিউটাকে ল্যামডা দ্বারা প্রতিস্থাপন করেছিলেন। আর নিউ মানে হচ্ছে, আমরা অলরেডি জানি এগুলো, দেখবে টার্মগুলো। নিউ হচ্ছে কি? কম্পাঙ্ক, তাই তো? আর ই হচ্ছে এনার্জি, শক্তি। আর এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, অলরেডি তো বললাম। আর নিউ যেটা হচ্ছে সেটা হচ্ছে কম্পাঙ্ক, তরঙ্গটার কম্পাঙ্ক। এখন আমরা আগে দেখবে যখন কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ বেগ, তরঙ্গ সংখ্যা, এই সমস্ত জিনিসগুলো যখন শিখেছি, দেখবে একদম শুরুর দিকে করেছিলাম, তখন আমরা সমীকরণ একটা পেয়েছিলাম যে সি ইজ ইকুয়াল টু নিউ ল্যামডা। এটা আমরা পেয়েছিলাম, দেখবে সি ইজ ইকুয়াল টু নিউ ল্যামডা, অর্থাৎ তরঙ্গের যে গতিবেগ সেটা সমান হচ্ছে কম্পাঙ্ক ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে নিউ নিউ সমান যদি এখান থেকে বের করি, নিউটা হচ্ছে স্মল ভি এর মতোই লেখা হয়, দেখবে নিউ সমান আসবে সি বাই ল্যামডা, তাই তো? এটা আসছে। এগুলো আমরা অলরেডি করেছি, দেখবে চ্যাপ্টারের শুরুর দিকে। যদি ওই ভিডিওগুলো না দেখেছো অবশ্যই দেখবে। আর কেমিস্ট্রিটা আমি বারবার বলছি যে প্রত্যেকটা চ্যাপ্টারের একদম শুরুর থেকে দেখতে থাকবে। মানে এমন নয় যে চ্যাপ্টারের শেষ ভিডিওটা আগে দেখলে, তারপর 2 নাম্বারটা দেখলে, তারপর 1 নাম্বারটা দেখলে, এরকম দেখলে কিন্তু কোথাও কোথাও জটিল লাগবে। কারণ কেমিস্ট্রি খুব লিঙ্কড একটা সাবজেক্ট বলতে পারো। মানে পরপর পরপর যদি দেখে যাও তাহলে সুবিধা হবে। তোমরা ওই জন্য প্লেলিস্ট ধরে ধরে দেখবে, অর্থাৎ আমার চ্যানেলে গিয়ে ঢুকবে, প্রথমে চ্যানেলে ঢুকে তারপরে প্লেলিস্টে চলে যাবে। উপরের দিকে দেখবে অপশানগুলো দেওয়া আছে সব, ওখানে দেখবে প্রথমে হোম, তারপরে ভিডিও, তারপরে প্লেলিস্ট, এইরকমভাবে পরপর অপশান দেওয়া আছে। প্লেলিস্টে চলে যাবে এবং ওই প্লেলিস্টে যে ওপেন করবে যে চ্যাপ্টারটা দেখতে চাও, এবং তার ফার্স্ট ভিডিও থেকে শুরু করে ধীরে 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 শেষ করবে। মানে যেখানে সেখানে দেখো না, তাহলে কিন্তু বুঝতে অসুবিধা হবে। তাহলে দেখো নিউ এর যে মানটা আমরা এখানে পেলাম, সেই মানটাকে যদি এখানে বসিয়ে দিই তাহলে কি আসবে? যে ই ইজ ইকুয়াল টু এইচ, নিউ এর জায়গায় আমরা বসাচ্ছি সি বাই ল্যামডা। এটা লেখা যেতে পারে, কোনো অসুবিধা নেই। তার মানে এটা এইচ সি বাই ল্যামডা এলো, তাই তো? ই ইজ ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা, এই পর্যন্ত থাক। আর এখানে আসছে ই ইজ ইকুয়াল টু এম সি স্কোয়ার। এটা আইনস্টাইনের সমীকরণ, যেখানে ই সমান হচ্ছে এনার্জি, এম সমান হচ্ছে গতিবেগ, মাস, এম সমান মাস অর্থাৎ ভর, আর সি সমান হচ্ছে ফোটনের, অর্থাৎ এটা আলোর ক্ষেত্রে উনি দিয়েছিলেন আইনস্টাইনের যে সমীকরণটা, যে সি সমান হচ্ছে আলোকের গতিবেগ, অর্থাৎ ফোটন কণার গতিবেগ। আলোকের যে কণাগুলো সেগুলো ফোটনই বলা হয়, তাহলে ফোটনের গতিবেগ সিটা। তো যাই হোক, এখানে যদি আমরা এই দুটো ইকুয়েশনকে একসাথে মিশিয়ে দিই, তাহলে দেখো ই সমান এইচ সি বাই ল্যামডা, এখানে আসছে ই সমান এম সি স্কোয়ার। এই দুটো সমীকরণ, এটা 1 দিয়ে দিলাম, এটা 2 দিয়ে দিলাম। তাহলে 1 আর 2 নম্বর সমীকরণ থেকে আমরা কি পাবো না, এইচ সি বাই ল্যামডা, দেখো ই সমান এটা, আবার ই সমান এটা, তার মানে এটা সমান এটা বলতে পারি। তাহলে এইচ সি বাই ল্যামডা সমান হচ্ছে এম সি স্কোয়ার বলা যেতে পারে। তাহলে ল্যামডা সমান এখানে কি আসছে? ল্যামডা সমান আসছে, দেখো এটা নিচে এটা চলে যাবে, মানে ল্যামডাটা এইদিক নিয়ে এসো আর এটাকে এইদিক নিয়ে এসো, তাহলে এম সি স্কোয়ারটা নিচে চলে যাবে, তাই তো? এইচ সি বাই এম সি স্কোয়ার, তার মানে এখানে সিটা আর একটা সি কেটে যাচ্ছে, তাহলে এইচ বাই এম সি বলা যেতে পারে এটা। তাহলে আলটিমেট আমরা যেটা পেলাম, ল্যামডা সমান এইচ বাই এম সি। আচ্ছা, এটা ইকুয়েশন একটা এলো, কিন্তু আমাদের যে ইকুয়েশনটা সেটা হচ্ছে ল্যামডা সমান এইচ বাই এম ভি। তো এখানে সিটা কি? এটা হচ্ছে ফোটনের গতিবেগ। তো বিজ্ঞানী ডি বকলি এখানে কি বললেন, যে ফোটনের মতো যেগুলো ক্ষুদ্র কণা তীব্র বেগে গতিশীল যখন থাকবে, যেমন হচ্ছে ইলেকট্রনটাও কিন্তু ওই ধরনের একটা ক্ষুদ্র কণা এবং তীব্র বেগে গতিশীল, তার ক্ষেত্রেও এই সমীকরণটা প্রয়োগ করা যাবে। এবং তাহলে যদি ওই ধরনের সমস্ত ক্ষুদ্র কণা যেগুলো তীব্র বেগে গতিশীল থাকে, তাদের ক্ষেত্রে যদি প্রয়োগ করা যায় এই সমীকরণটা, এটা তো শুধু ফোটনের গতিবেগ, তাহলে গতিবেগের ওই যে চিহ্নটা, এটা উনি চেঞ্জ করে দিলেন। চেঞ্জ করে বলা হলো কি, যে ল্যামডা সমান এইচ বাই এম ভি, অর্থাৎ যে কোনো ওই ধরনের ক্ষুদ্র কণার ক্ষেত্রে প্রয়োগ করা যাবে, যেখানে ভি হচ্ছে ওই কণাটার গতিবেগ হবে। তাহলে ল্যামডা হচ্ছে তরঙ্গটার তরঙ্গ দৈর্ঘ্য, এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, এম হচ্ছে কণাটার ভর, আর ভি হচ্ছে ওই ক্ষুদ্র কণাটার গতিবেগ। তাহলে ব্যাপারটা বোঝা গেছে? একদিকটা দেখো কণা ধর্ম, একদিকটা তরঙ্গ ধর্ম। এইটা হচ্ছে ডি বগলির সমীকরণ, এই দেখো সেম।
চলে এসছে। তাহলে এইভাবে দুটো ইকুয়েশনকে উনি জাস্ট মিলিয়ে এই সমীকরণটা নিয়ে এসেছিলেন। একটা হচ্ছে প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব, আরেকটা হচ্ছে আইনস্টাইন সমীকরণ। এই দুটো সমীকরণকে মিলিয়ে দিলেই দেখো এই সমীকরণটা বেরিয়ে যাচ্ছে। এরপর আমরা সেকেন্ড থিওরিতে চলে আসবো, হাইসেনবার্গের অনিশ্চয়তা নীতি, অর্থাৎ হাইসেনবার্গস আনসার্টেনটি প্রিন্সিপাল আমরা বলতে পারি। তো যাই হোক, এই নীতিটা কীরকম ছিল দেখো। এটা বিজ্ঞানী হাইসেনবার্গ জার্মান বিজ্ঞানী ছিলেন। উনি বলেছিলেন যে পরমাণুর মধ্যে ইলেকট্রনের মতো অত ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা যখন তীব্র বেগে গতিশীল থাকবে, তখন একটা নির্দিষ্ট মুহূর্তে ইলেকট্রনটার সঠিক অবস্থান আর ভরবেগ একই সাথে কিন্তু সঠিকভাবে নির্ণয় করা যাবে না। অর্থাৎ অবস্থান আর ভরবেগটা, অবস্থানকে এক্স দ্বারা প্রকাশ করা হয় আর ভরবেগটা ধরো পি দ্বারা প্রকাশ করলাম আমরা। পি মানে কি, এম ভি অলরেডি আমরা দেখলাম। তা যাই হোক, এই পি আর এক্স বলছে একই সাথে সঠিকভাবে নির্ণয় করা যাবে না, কিছু না কিছু ত্রুটি তার মধ্যে থাকবেই। যখন অত ক্ষুদ্র একটা কণা, ইলেকট্রনের মতো অত ক্ষুদ্র একটা কণা যখন খুব তীব্র বেগে ধাবমান থাকছে, তখন একটা নির্দিষ্ট সময়ে এই দুটো জিনিস পারফেক্টভাবে কিন্তু নির্ণয় করা যাবে না। এইটাই হচ্ছে হাইসেনবার্গের অনিশ্চয়তার নীতি। ব্যাপারটা বোঝা গেছে? তার মানে এক্স আর পি কে যতটাই নিখুঁতভাবে নির্ণয় করার চেষ্টা করা হোক না কেন, তার মধ্যে কিছু না কিছু অনিশ্চয়তা থেকে যাবে। তাহলে এর গাণিতিক রূপটা কীরকম আসবে সেটাও একটু দেখে নেওয়া যাক। ধরো অবস্থান নির্ণয়ের অনিশ্চয়তা আমরা ধরে নিলাম ডেল্টা এক্স। এখন তোমাদের কোশ্চেন হতে পারে যে এই অবস্থান নির্ণয়ের অনিশ্চয়তা মানেটা কি? একটু জাস্ট বুঝিয়ে দিচ্ছি। ধরো নিউক্লিয়াস থেকে ইলেকট্রনটা তো কিছুটা দূরে আছে, তাহলে কতটা দূরে আছে, কোন এক্সিস বরাবর আছে, সেই দূরত্বটাকেই আমরা অবস্থান বলতে পারি ইলেকট্রনটার। ওই অবস্থান নির্ণয়ের অনিশ্চয়তা ডেল্টা দ্বারা কি বোঝাচ্ছে, পার্থক্য, অর্থাৎ কতটুকু ত্রুটি আসছে, মানে যেটা অরিজিনাল দূরত্বে আছে সেইটার থেকে কতটুকু এদিক ওদিক আসছে। একটা উদাহরণ দিচ্ছি। ধরো আমি একটা তোমাকে লাইন টেনে দিলাম, বোর্ডের মধ্যে একটা লাইন টেনে দিলাম। এরপরে তোমাদের যদি দু তিনজনকে আমরা বলি যে এই লাইনটার দৈর্ঘ্যটা একটু মেপে দেখাও, স্কেল দিয়ে হোক, যা হোকভাবে হোক মেপে দেখাও, তাহলে কি হবে যে এটা অরিজিনালি আমি হয়তো ধরো 10 সেন্টিমিটার আমি এটাকে করেছি, লাইনটা টেনেছি, ধরে নাও 10 সেন্টিমিটার টেনেছি, কিন্তু তোমাদেরকে আমি বলিনি যে এটার দৈর্ঘ্য কতটা। তাহলে প্রথমজন যে এলে সে তার হয়তো এরকম আসতে পারে যে 9.9 সেন্টিমিটার আসতেই পারে, একটু 0.1 সেন্টিমিটার বা 0.01 সেন্টিমিটারের তো পার্থক্য হতেই পারে। কারো হয়তো এরকম এলো 10 সেন্টিমিটার, কারো এরকম এলো 10.1 সেন্টিমিটার, আসতেই পারে, একটু একটু এদিক ওদিক হতেই পারে, যখন তুমি মাপবে স্কেলটাকে বসাবে একটু এদিক ওদিক হতেই পারে। তাহলে এইখানে দেখো যে অনিশ্চয়তাটা আমরা পাচ্ছি 9.9 থেকে 10.1, এই রেঞ্জের মধ্যে দেখো অনিশ্চয়তাটা ঘোরাফেরা করছে। অর্থাৎ এখানে আমরা ডেল্টা এক্স এর মান যদি এটা এক্স ধরি, তাহলে ডেল্টা এক্স সমান হচ্ছে 10 সেন্টিমিটার, তাহলে ডেল্টা এক্স সমান কী হবে, যে 0.2 সেন্টিমিটার, এই এতটুকুর মধ্যে দেখো পার্থক্য হচ্ছে। কারো 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 আসছে 10, কারো আসছে 9.9, কারো আসছে 10.1। তার মানে এই যে গ্যাপটা, এর মধ্যে দেখো রয়েছে অনিশ্চয়তাটা, অতটা দেখো পার্থক্য হয়ে যাচ্ছে কারো কারো ক্ষেত্রে। এইটাকে তাইলে আমরা এইখানে দৈর্ঘ্যের অনিশ্চয়তাটা বলতে পারি। সেই রকমভাবে ইলেকট্রনের যে নিউক্লিয়াস থেকে দূরত্বটা, তার অনিশ্চয়তা হচ্ছে ডেল্টা এক্স। আচ্ছা, একই রকমভাবে যদি ডেল্টা পি হয় এই ভরবেগের অনিশ্চয়তা, তাহলে বিজ্ঞানী হাইসেনবার্গ কি বললেন যে এই দুটো অনিশ্চয়তার গুণফলটা অবশ্যই h/4π এতটা হবেই, মিনিমাম এতটা হবে, h/4π অথবা তার থেকে বেশি হতে পারে। তাহলে গাণিতিক রূপটা আশা করি বোঝা গেছে, ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পিটা মিনিমাম h/4π হবে, অর্থাৎ গ্রেটার দেন ইকুয়াল টু h/4π, মানে কি h/4π এর সমান অথবা তার থেকে বড়। তাহলে এটা আশা করি বোঝা গেছে তোমাদের। এরপরে এর থেকে কিছু আলাদা আলাদা ডেরিভেশনও করা যায়, যেমন হচ্ছে পি এর জায়গায় যদি আমরা এমভি বসিয়ে দিই, তাহলে এই ক্ষেত্রে কি আসবে, ডেল্টা এক্স ইন্টু ডেল্টা, ডেল্টা মানে ওইটার পরিবর্তন, কতটুকু অনিশ্চয়তা, সেই অনিশ্চয়তাটাকে বোঝাচ্ছে। তাহলে ডেল্টা এমভি গ্রেটার দেন ইকুয়াল টু h/4π, মিনিমাম h/4π হবে। আচ্ছা, এখানে দেখো এম মানে হচ্ছে ইলেকট্রনের ভর, মাস, আর ভি মানে ভ্যালোসিটি, অর্থাৎ গতিবেগ। তাহলে ইলেকট্রনের যেটা ভর, তার নিয়ে তো কোনো অনিশ্চয়তা নেই, শুধুমাত্র বেগটার অনিশ্চয়তা থাকতে পারে, মানে একটু এদিক ওদিক হতে পারে, তার জন্য আমরা ভরবেগের অনিশ্চয়তা পেয়েছিলাম। তাহলে ভরটার কিন্তু কোনো অনিশ্চয়তা নেই, এটা ফিক্সড, ইলেকট্রনের ভর অলরেডি আমাদের জানা আছে। তাহলে এইটাকে আমরা ডেল্টা সাইনের বাইরে বের করে নিচ্ছি। তাহলে ডেল্টা এক্স ইন্টু এম ডেল্টা ভি গ্রেটার দেন ইকুয়াল টু h/4π। এখন এমটা তাহলে যদি ওইদিকে নিয়ে যায়, তাহলে ডেল্টা এক্স
ইন্টু ডেল্টা ভি গ্রেটার দেন ইজ ইকুয়াল টু এইচ বাই 4 পাই এম। তো এটা জাস্ট একটু ক্যালকুলেশন করলাম, অন্য কিছু নয়। এটা অন্য অন্য ডেরিভেটিভ তোমাদের কখনো কখনো কম্পিটিটিভ এক্সামে দিতে পারে। হয়তো কারো ক্ষেত্রে বললো যে ডেল্টা এক্স আর ডেল্টা ভি এর মান সমান, তাহলে ডেল্টা এক্স এর মানটা নির্ণয় করো। তখন এটা ডেল্টা এক্স করে দিতে হবে, তাহলে ডেল্টা এক্স এর হোল স্কোয়ার সমান এটা আসবে, তাহলে ডেল্টা এক্স সমান এটার রুট হয়ে যাবে তখন। তো বিভিন্ন ধরনের ক্যালকুলেশন এই সমীকরণটা থেকে করা যায়। আমি সেরকমই একটা ক্যালকুলেশন করে তোমাদেরকে দেখালাম। তাহলে দেখো আমরা যে দুটো থিওরি পেলাম, অর্থাৎ ডি ব্রগলির ইলেকট্রনের দ্বৈতসত্তা আর হাইসেনবার্গের অনিশ্চয়তা নীতি, এই দুটোর ফলে যেটা ঘটনা ঘটলো, তার মানে এটা বোঝা যাচ্ছে যে ইলেকট্রনের অবস্থান আর ভরবেগটা একসাথে সঠিকভাবে নির্ণয় করা সম্ভব নয়। এ সম্পর্কে যাই বলা থাক না কেন, তার মধ্যে কিছু না কিছু ত্রুটি থাকবেই। যদি আমরা অবস্থানটা খুব নিখুঁতভাবে মাপতে যাই, তাহলে ভরবেগের ত্রুটিটা বেড়ে যাবে, আর ভরবেগটা নিখুঁতভাবে মাপতে গেলে অবস্থানের ত্রুটিটা বেড়ে যাবে সেই মুহূর্তে। তার জন্যে কি হলো সমস্যা, যে অবস্থানটা তো তাহলে সঠিকভাবে বলা যাচ্ছে না যে পরমাণুর মধ্যে ইলেকট্রনটা ঠিক কোথায় রয়েছে। তার জন্য পরবর্তীকালে বিজ্ঞানী শ্রডিঞ্জার একটা তরঙ্গ সমীকরণ দিলেন, যে সমীকরণটার সাহায্যে মোটামুটি বলে দেওয়া যাবে যে নিউক্লিয়াস, ধরো এটা নিউক্লিয়াস, তো তাহলে এর ধরো আকর্ষণ বলটা এতটা অংশে কাজ করছে। এটা ধরো টোটাল পরমাণুটা, নিউক্লিয়াসটা ঠিক মাঝে আছে, এর আকর্ষণটা এতটা কাজ করছে, তাহলে এটা নিউক্লিয়াসের আমরা শক্তি ক্ষেত্র বলতে পারি। তাহলে নিউক্লিয়াসের এই শক্তি ক্ষেত্রের মধ্যে, মানে যতটা নিউক্লিয়াসের আকর্ষণ বল কাজ করছে, তার মধ্যে ইলেকট্রনটা কোন অঞ্চলে রয়েছে, এই জায়গাটার মধ্যে রয়েছে না এই জায়গাটার মধ্যে রয়েছে না এখানে রয়েছে, কোথায় রয়েছে ইলেকট্রনটা, মোটামুটি অঞ্চলটা কিন্তু বলে দেওয়া যাবে যেখানে ইলেকট্রনকে পাওয়ার সম্ভাবনা সর্বাধিক। এটাই পরবর্তীকালে কক্ষক বিষয়টা এসছে, দেখবে একটু পরে আমরা আলোচনা করব। তো শ্রডিঞ্জার যে সমীকরণটা দিয়েছিলেন, সেই সমীকরণটা হচ্ছে এইরকম, দেখো ডেল্টা স্কোয়ার সাই বাই ডেল্টা এক্স স্কোয়ার প্লাস ডেল্টা স্কোয়ার সাই বাই ডেল্টা ওয়াই স্কোয়ার প্লাস এগুলো কি বটে আমি একটু পরেই বলছি, ডেল্টা স্কোয়ার সাই বাই ডেল্টা জেড স্কোয়ার প্লাস 8 পাই স্কোয়ার এম বাই এইচ স্কোয়ার ইন্টু ই মাইনাস ভি সাই সমান হচ্ছে 0। এতটা লিখে সমান হচ্ছে 0। ব্যাপারটা বুঝতে পারছো? এইটা হচ্ছে আমাদের সমীকরণ। এগুলো কি বটে আমি বলে দিচ্ছি। দেখো, যেটা প্রথমে আমরা সাই পেয়েছি, এটা হচ্ছে ইলেকট্রনটাকে তরঙ্গ হিসাবে ধরে ইলেকট্রনের তরঙ্গ অপেক্ষক বলতে পারি সাইটাকে। এক্স ওয়াই জেড এগুলো হচ্ছে ইলেকট্রনের অবস্থানজনিত যে ত্রিমাত্রিক ডিরেকশনগুলো আছে, ত্রিমাত্রিক স্থানাঙ্ক আমরা বলতে পারি, এক্স ওয়াই আর জেড। আচ্ছা, পাই তো জানো তোমরা, এম হচ্ছে ইলেকট্রনের ভর, এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, ই হচ্ছে টোটাল এনার্জি, আর ভি হচ্ছে স্থিতিশক্তি, শুধুমাত্র স্থিতিশক্তিটা। আচ্ছা, সাইটা তো বললাম যে তরঙ্গ অপেক্ষক। ব্যাস, এই হচ্ছে আমাদের এই টার্মগুলোর মানে। তো যাই হোক, এখানে তোমাদের এগুলো খুব বেশি করার দরকার নেই, জাস্ট এই সমীকরণটা একটু পারত করে রাখবে। এটা একটু মুখস্থের মতোই করে রাখবে, কারণ এর ডেরিভেশনটা তোমাদের সিলেবাসের মধ্যে নেই। জাস্ট একটু সমীকরণটা করে রাখবে, কারণ বাই চান্স যদি কখনো কোশ্চেন আসে যে শ্রডিঞ্জারের তরঙ্গ সমীকরণটি লেখো, তখন লিখতে পারবে। তাহলে এটা এমন কিছু নেই, 2-4 বার প্র্যাকটিস করলেই হয়ে যাবে। দেখবে ডেল্টা স্কোয়ার সাই বাই ডেল্টা এক্স স্কোয়ার প্লাস ডেল্টা স্কোয়ার সাই বাই ডেল্টা ওয়াই স্কোয়ার প্লাস ডেল্টা স্কোয়ার সাই বাই ডেল্টা জেড স্কোয়ার প্লাস 8 পাই স্কোয়ার এম বাই এইচ স্কোয়ার ইন্টু ই মাইনাস ভি সাই ইজ ইকুয়াল টু 0। লাস্টে সব যে 0 হয়ে যাচ্ছে, আর কিছু না। তো এই সমীকরণটা দেখে অনেকেই বুঝতে পারছো, যাদের দেখবে ডেরিভেটিভ হয়ে আছে তারা জানো যে এটা হচ্ছে ডাবল ডেরিভেটিভ করা আছে, তাই তো? এই সমীকরণটাকে যদি সমাধান করা হয় শ্রডিঞ্জারের, তাহলে আমরা যে সাই স্কোয়ারের মানটা পাবো, সেইটা দ্বারা বোঝাবে যে ইলেকট্রনের অবস্থানটা কোথায়, ইলেকট্রনের অবস্থানটা এটা দ্বারা ডিনোট করবে। তার মানে এটাকে ইন্টিগ্রেশন করে এর সমাধান করতে হয়। যদিও সমাধানটাও তোমাদের সিলেবাসের মধ্যে নেই, তাহলে তোমাদের শুধু এই সমীকরণটা একটু করতে হবে। এখন এইটুকু জেনে রাখো যে শ্রডিঞ্জারের তরঙ্গ সমীকরণ সমাধান করে ইলেকট্রনের সঠিক অবস্থানটা মোটামুটি কোন এরিয়াতে, কোন জায়গাতে ইলেকট্রনকে পাওয়ার সম্ভাবনা সর্বাধিক, সেই ত্রিমাত্রিক অঞ্চলটা শুধুমাত্র পাওয়া যাবে, যে এই অঞ্চলটাতে ইলেকট্রনটা এই মুহূর্তে আছে, এটা শুধুমাত্র বলে দেওয়া যাবে। ঠিক আছে, এইটাকেই বলা হচ্ছে শ্রডিঞ্জারের তরঙ্গ সমীকরণ। এবং এই শ্রডিঞ্জারের তরঙ্গ সমীকরণ অনুযায়ী আমরা পরবর্তীকালে দেখব কক্ষকের ধারণাটা আরও ক্লিয়ার হয়ে যাচ্ছে। তাহলে কক্ষক আমরা কাকে বলবো না, নিউক্লিয়াসের বাইরে কিন্তু ওর শক্তি ক্ষেত্রের মধ্যে যে ত্রিমাত্রিক অঞ্চলে ইলেকট্রনকে পাওয়ার সম্ভাবনা সর্বাধিক, তাকে বলা হচ্ছে কক্ষক। ব্যাপারটা বোঝা গেছে? এটাই হচ্ছে কক্ষকের ডেফিনেশন। তাহলে কক্ষকের ডেফিনেশন তো আমরা জানলাম, এরপরে দেখে নেব যে বিভিন্ন কক্ষক সমূহের আকৃতি এবং প্রকৃতি, অর্থাৎ যে সমস্ত কক্ষকগুলো তোমরা আগের ক্লাসে পেয়েছো,
এস পি ডি এফ এই সমস্ত কক্ষকগুলোর আমরা আকৃতি প্রকৃতিগুলো একটু দেখে নেব। তো তোমাদের সিলেবাসের মধ্যে এস পি আর ডি এই তিনটেই আছে, এফ এর দরকার নেই, আকৃতি প্রকৃতি ওটা অনেক ছড়িয়ে ছিটিয়ে থাকে, সেই যে পরিব্যাপ্ত আকৃতির জন্য ওটা দরকার নেই। তাহলে এস পি আর ডি এদের আকৃতি এবং প্রকৃতি আমরা দেখে নেব। তাহলে প্রথমে আমরা এস উপকক্ষের ক্ষেত্রে চলে আসছি। এস উপকক্ষ, তার মধ্যে এস এর কক্ষকগুলো থাকবে। তাহলে এস উপকক্ষের ক্ষেত্রে এল ইকুয়ালস টু কত হয়, গৌণ কোয়ান্টাম সংখ্যা 0 অলরেডি আমাদের হয়েছে, কোয়ান্টাম সংখ্যার যে ক্লাসটা দিয়েছি ওটা তো দেখেছো আশা করি। আচ্ছা, এল ইকুয়ালস টু 0, তাহলে এম এর মান কি হবে, এম এর মান হবে 0, তাই তো, মাইনাস এল থেকে শুরু করে 0 হয়ে প্লাস এল পর্যন্ত, তার মানে -0 থেকে শুরু করে 0 হয়ে +0, মানে 0ই আসছে আর কিছু নয়। তার মানে এর একটাই কক্ষক পাওয়া যাচ্ছে, সেই যে একটাই বক্স করছিলাম এসের, মনে আছে তো? তাহলে একটাই কক্ষক পাওয়া যাচ্ছে এবং এর কোনো দেখো দিকদর্শিতা ধর্ম নেই, অর্থাৎ কোনো ডিরেকশন কিন্তু এর নেই, কারণ যেহেতু এম এর মান 0 আসছে। তার মানে আমরা বলতে পারি যে নিউক্লিয়াস যেটা থাকবে, নিউক্লিয়াসকে ঘিরে গোলকাকার শেপে থাকবে এস কক্ষক, যেটা হবে এসের যে উপকক্ষটা আসছে সেটা গোলকাকার শেপে থাকবে। গোলক, গোলক বলতে গোল নয় কিন্তু, এটা হচ্ছে গোলকাকার বা স্ফেরিক্যাল শেপ আমরা বলতে পারি। তো গোলক যে ব্যাপারটা এটা একটু বুঝিয়ে দিচ্ছি, অনেকের হয়তো একটু কনফিউশন হয়ে যেতে পারে। গোলাকার আর গোলকাকার দুটোর মধ্যে পার্থক্য আছে। যেটা গোলাকার হয়, গোলাকারটা হচ্ছে থালার মতো একটা চ্যাপ্টার দ্বিমাত্রিক, বা একটা কাগজকে যদি গোল করে কাটো যেটা আসবে সেটা হচ্ছে গোলাকার। কিন্তু গোলকাকার, যেটা গোলকাকার মানে হচ্ছে ফুটবলের মতো, ফুটবলটা দেখেছো নিশ্চয়ই, ফুটবলের মতো, অর্থাৎ থ্রি ডি চারদিকটাতেই গোল থাকবে, সব দিকেই গোল থাকবে, সেটা হচ্ছে গোলকাকার, ফুটবলের মতো শেপ। এটা নিউক্লিয়াসটাকে ঘিরে ফুটবলের মতো থাকবে এস উপকক্ষ, যেটা সেটা গোলকাকার শেপ। বোঝা গেছে আশা করি। এবং এদের ক্ষেত্রে আরেকটা বিষয় বলে রাখি, আমরা দেখবে বিভিন্ন কক্ষের এস উপকক্ষ পেয়েছি, যেমন হচ্ছে 1s 2s 3s। তাহলে বলছে আকৃতিতে কেমন হবে, সবগুলোই তো গোলকাকার, তাহলে 1s এর থেকে 2sটা অবশ্যই বড় হবে, 3sটা আরও বড় হবে। এগুলো নিয়ে ডিটেলস দেখবে তোমাদের বইয়ে দেওয়া আছে। যেমন 1s এর ক্ষেত্রে কীরকম হয়, 1s এর ক্ষেত্রে যেটা নিউক্লিয়াস, নিউক্লিয়াসটাকে কেন্দ্র করে যে গোলকটা থাকে, এই গোলকটার বলছে ইলেকট্রন ঘনত্বটা কিন্তু সব জায়গায় সমান হয় না। মানে নিউক্লিয়াস থেকে যত তুমি দূরের দিকে যাবে তত এর ইলেকট্রন ঘনত্বটা বৃদ্ধি পাবে এবং একটা জায়গায় গিয়ে এ সর্বোচ্চ মানে পৌঁছাচ্ছে। এখানে ধরো এই যে রাউন্ড বরাবর এ সর্বোচ্চ জায়গায় ইলেকট্রন ঘনত্ব সবচেয়ে বেশি, মানে এইখানে ইলেকট্রনটা থাকার সম্ভাবনা সর্বাধিক। এরপরে ধীরে ধীরে আবার কমতে থাকে এবং কমতে কমতে যেখানে আর ইজুয়াল টু ইনফিনিটি হয়, আর বলতে দূরত্ব, ইলেকট্রন আর নিউক্লিয়াসের মধ্যে দূরত্ব, আর ইজুয়াল টু ইনফিনিটি মানে অনেকটা বাইরে চলে গেলে সেখানে কিন্তু ইলেকট্রন ঘনত্ব 0 হয়ে গেল। তাহলে এইটা হচ্ছে আমাদের 1s। বোঝা যাচ্ছে? মানে ধীরে ধীরে ইলেকট্রন ঘনত্বটা বৃদ্ধি পাচ্ছে এবং একটা জায়গায় গিয়ে সর্বোচ্চ মানে পৌঁছাচ্ছে, এইটা হচ্ছে 1s। আচ্ছা, 2s এর ক্ষেত্রে কি হবে, এই ছবিটাতেই আমি দেখিয়ে দিচ্ছি। 2s এর ক্ষেত্রে এই 1s এর মতো নিউক্লিয়াস থেকে যত দূরে যাচ্ছে একটা জায়গায় যে সর্বাধিক হচ্ছে, তারপরে আবার 0 হয়ে যাচ্ছে, তারপর আবার কিছুটা দূরে গিয়ে ইলেকট্রন ঘনত্ব আবার বৃদ্ধি পাচ্ছে এবং ওই জায়গাতে যে আবার সর্বাধিক হচ্ছে। ব্যাপারটা বোঝা যাচ্ছে? এইখানে যে আবার সর্বাধিক হচ্ছে, তাহলে এইটা হচ্ছে আমাদের 2s, এটা হচ্ছে 2s। তাহলে এইখানে মাঝে যে অঞ্চলটাতে ইলেকট্রন একদম নেই, এই মাঝের অঞ্চলটাকে বলা হচ্ছে নোডাল তল বা নোড বলা যেতে পারে, নোড বা নোডাল তল। ব্যাপারটা বোঝা গেছে আশা করি। মাঝের যে ফাঁকা জায়গাটা যেখানে ইলেকট্রন ঘনত্ব 0 হয়ে গেছে, মানে দুটো ইলেকট্রন ঘনত্ব অঞ্চলের মাঝে যে জায়গাটা, এটাকে বলা হচ্ছে নোড বা নোডাল তল। এরপরে আমরা 3sটাও দেখে নেবো এই ছবিটাতেই। তাহলে 3sটাতে কি হবে দেখো, তাহলে 2s এর মতো এই দুটোই থাকছে, মানে দুটো ইলেকট্রন ঘনত্বযুক্ত অঞ্চল থাকছে, তারপরে আবার 0 হয়ে যাচ্ছে, তারপরে আবার একটু দূরে গিয়ে ইলেকট্রন ঘনত্ব আবার বাড়তে থাকছে এবং একটা জায়গায় গিয়ে সর্বোচ্চ মানে পৌঁছাচ্ছে। এখানে যে ধরো সর্বোচ্চ মানে আবার পৌঁছাচ্ছে, এইটা হচ্ছে আমাদের 3s। ব্যাপারটা বোঝা যাচ্ছে? তাহলে এইটা হচ্ছে আমাদের 3s উপকক্ষ বলতে পারি। তাহলে এইখানে দেখো যে দুটো এরকম নোডাল তল আসছে, এই জায়গাটাতে একটা 0 হয়েছে ইলেকট্রন ঘনত্ব, এই জায়গাটাতে একটা 0 হয়েছে, হয়েছে না? এখানে একটা দেখো ইলেকট্রন শূন্য অঞ্চল, এখানে একটা ইলেকট্রন শূন্য অঞ্চল। তাহলে দুটো হচ্ছে আমাদের নোড বা নোডাল তল আমরা পাচ্ছি যখন 3s এর ক্ষেত্রে আসছে। তাহলে সাইজ কার বেশি হবে? অবশ্যই 1s এরটা সবচেয়ে ছোট, তারপরে 2s আরেকটু বড় হলো, 3s হলে আরেকটু বড় হবে, 4s হলে আরও বড় হবে। যত আমরা উপরের কক্ষতে যাব, মানে দূরের কক্ষতে যাব, তত সাইজটাও বড় হবে।
এই হচ্ছে আমাদের এস উপকক্ষের আকৃতি এবং প্রকৃতি। এবং এক্ষেত্রে দেখো সবগুলোই কিন্তু 1s 2s 3s যাই বলো, এস মানেই কিন্তু হচ্ছে গোলকাকার, অর্থাৎ ফুটবলের শেপে আসবে। একই রকমভাবে আমরা পি উপকক্ষগুলো একটু দেখে নেব। পি উপকক্ষের ক্ষেত্রে গৌণ কোয়ান্টাম সংখ্যার মান হবে 1, তাই তো? তাহলে এম ইকুয়ালস টু কি আসবে? -1, 0 আর +1। এগুলো তো অলরেডি আমরা দেখেছি। তার মানে পি এর 3টে কক্ষক পাওয়া যাচ্ছে, এই জন্য সেই 3টে বক্স করা হয়েছিল। দেখবে এই 3টে কক্ষক যেগুলো পেলাম, এই 3টেকে আলাদা আলাদা নাম দেওয়া যায়, পি এক্স, পি ওয়াই আর পি জেড। এগুলো এরকম কেন নাম দেওয়া হচ্ছে? কারণ এই 3টে কক্ষক, এই 3টে আলাদা আলাদা ডিরেকশনে এরা অবস্থিত, একটা এক্স অক্ষ বরাবর, একটা ওয়াই, একটা জেড অক্ষ বরাবর। তো এইগুলো প্রত্যেকটা কক্ষক আবার ডাম্বেলের শেপ হয়। পি উপকক্ষগুলোর ক্ষেত্রে দেখা যায় যে ডাম্বেলের শেপে থাকে ওরা। অর্থাৎ পি এক্স যেটা, এটা যদি আমাদের এক্স ডিরেকশন হয়, তাহলে পি এক্সটা এইরকমভাবে থাকবে। এটা কি ডাম্বেল শেপ বলা হচ্ছে। এক্সাক্ট ডাম্বেল না হলেও অনেকটা আর কি। ডাম্বেল তো জানো আশা করি, অনেকেই বডি বিল্ডার আসো হয়তো তোমাদের মধ্যে, যারা মাঝে মধ্যে ডাম্বেল করো। কে কে আসো আমাকে একটু কমেন্ট করে বলবে তো। তো যাই হোক, এটা তাহলে হচ্ছে পি এক্স, এক্স অক্ষ বরাবর দেখো আছে। আচ্ছা, এর ওয়াই এক্সিসটা এইদিকে ওয়াই অক্ষ বরাবর নেই, আর জেড অক্ষটা এরকমভাবে থাকবে। ব্যাপারটা বুঝতে পারছো? জেড অক্ষটা মানে এক্স আর ওয়াই, এটা যদি এক্স এক্সিস হয়, এটা যদি ওয়াই এক্সিস হয়, তাহলে এক্স আর ওয়াই দেখো পরস্পরের সাথে 90 ডিগ্রিতে আছে, আর জেডটা আবার ওদের সাথে 90 ডিগ্রি থেকে থাকবে। তার মানে এইরকমভাবে থাকবে। কিন্তু এইরকম আসমানে তো আমরা অক্ষটা আঁকতে পারবো না। তার জন্য কি হয়, এটাকে একটু আড়াআড়িভাবে এঁকে দেওয়া হয়, এরকমভাবে এঁকে দেওয়া হয়। এটা হচ্ছে জেড এক্সিস, কিন্তু এটা অ্যাকচুয়ালি আছে এরকমভাবে, ঠিক আছে? মানে বোর্ডের থেকে উঠে আছে আর ওইদিকে ভিতর দিকে ঢুকে থাকবে, তাহলে এটা হবে জেড এক্সিস। তো যাই হোক, এটা আমাদের তাহলে শুধুমাত্র দেখো এক্স এক্সিস বরাবরই আছে। যে ডাম্বেলটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের পি এক্স। একই রকমভাবে পি ওয়াই যদি দেখায়, তাহলে সেটা ওয়াই এক্সিস বরাবর থাকবে। এটা ধরো ওয়াই এক্সিস, তাহলে ওয়াই এক্সিস বরাবর থাকবে, এটা এক্স, আর এটা আমাদের জেড, তাই তো? তাহলে এই যে অরবিটালটা আমরা পাচ্ছি, এটাকে বলা হচ্ছে পি ওয়াই। আর পি জেডটা তাহলে কেমন হবে? পি জেডটা জেড এক্সিস বরাবর থাকবে। এটা ধরো আমাদের জেড এক্সিস, তাহলে এইটা এক্স এক্সিস, তাই তো? আর এটা ওয়াই এক্সিস। এখন এই যে জেড অক্ষ বরাবর, এটা কিন্তু এরকম নয়, এটা এইরকমভাবে থাকবে, ঠিক আছে? অ্যাকচুয়ালি এরকমভাবে থাকবে, কিন্তু যেহেতু আমরা আসমানে আঁকতে পারবো না, তার জন্য কোনাকুনিভাবে এরকম আড়াআড়িভাবে দেওয়া হয়েছে, আর কিছু না। তাহলে এটা হচ্ছে পি জেড অরবিটাল। তাহলে সমস্ত পি অরবিটালগুলোই হচ্ছে ডাম্বেলের শেপে, পি এক্স, পি ওয়াই, পি জেড আলাদা আলাদা এক্সিস বরাবর শুধুমাত্র থাকে। একই রকমভাবে আমরা ডি উপকক্ষটা দেখে নেব। ডি উপকক্ষের ক্ষেত্রে গৌণ কোয়ান্টাম সংখ্যা এল ইকুয়ালস টু 2 আসবে। তাহলে এম ইকুয়ালস টু কত থাকছে? -2, -1, 0, +1 আর +2, তাই তো? এইগুলো থাকছে ডি উপকক্ষে। টোটাল 5টা কক্ষক পাচ্ছি আমরা। তার মানে এটাকে আমরা 5টা বক্স দ্বারা প্রকাশ করতে পারি। 1 2 3 4, 4টে লাইন দেওয়া মানে 5টা বক্স হয়ে যাবে। তাহলে এই 5টা যে কক্ষক আমরা পেলাম, এই 5টা কক্ষককে আলাদা আলাদা নাম দেওয়া যায়। একটা হচ্ছে ডি এক্স ওয়াই, তারপরে আসছে ডি এক্স জেড, তারপরে আসছে ডি ওয়াই জেড, ঠিক আছে? প্রথমে এক্স ওয়াই জেডকে কম্বিনেশন করে করে লিখলাম, ডি এক্স ওয়াই, ডি এক্স জেড, ডি ওয়াই জেড। তারপরের দুটো হচ্ছে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর লাস্টেরটা হচ্ছে ডি জেড স্কোয়ার। ব্যাপারটা বোঝা যাচ্ছে? তাহলে 5টা যে কক্ষক, 5টা কক্ষকের নাম তোমরা এই প্রথমবার শুনলে, এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করে নেবে। প্র্যাকটিস করলে এগুলো কিচ্ছু নেই দেখবে। তারপরে আমি আসছি যে এই কক্ষকগুলোকে, এই কক্ষকগুলোর ছবিটা তাহলে কেমন হবে, এদের আকৃতিটা কেমন হবে। এখন দেখো, যেগুলো ডি এক্স ওয়াই, ডি এক্স জেড, ডি ওয়াই জেড, এই যে আলাদা আলাদা এক্সিসগুলোকে আমরা শুধুমাত্র কম্বিনেশন করে লিখেছি, এইগুলোর সব আকৃতি হচ্ছে বিটুইন দ্য এক্সিস বলতে পারি। অর্থাৎ অক্ষ বরাবর নয়, অক্ষের মাঝ বরাবর যাবে। যেমন হচ্ছে ডি এক্স ওয়াইটা যদি আমরা দেখি, এটা ধরো এক্স এক্সিস, এটা ওয়াই এক্সিস। এগুলো ডাম্বেল শেপ থাকে, কিন্তু ডবল ডাম্বেল থাকে প্রথমের 3টে। দেখো, এটা ওয়াই এক্সিস, তাহলে ডি এক্স ওয়াইটা হবে এক্স এক্সিস আর ওয়াই এক্সিসের মাঝ বরাবর গেছে। দেখো, এক্স এক্সিস অভিমুখে বা ওয়াই এক্সিস অভিমুখে নয়, এক্স এক্সিস আর ওয়াই এক্সিসের তলে, এক্স ওয়াই যে তলটাতে আছে, কিন্তু অক্ষগুলোর মাঝ বরাবর গেছে। এটাকে আমরা বলছি ডি এক্স ওয়াই। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে ডি এক্স জেডটা কেমন হবে? অবশ্যই এক্স এক্সিস আর জেড এক্সিসের মাঝ বরাবর হবে। মানে এক্স আর জেড যে এক্সিস, সেই এক্স জেড তলে থাকবে, মানে এইরকম তলটাতে থাকবে। জেড অক্ষটা তো এইরকম, তাহলে এক্স আর জেড
এই তলটাতে থাকবে এবং অক্ষগুলোর মাঝ বরাবর। তো এটা কিভাবে তাহলে দেখানো যাবে? তো তার জন্য তোমাদেরকে একটা বেসিক ধারণা একটু ক্লিয়ার করে দিই আগে। দেখো এই 3টে পেন দিয়ে আমি 3টে এক্সিসকে একটু তোমাদেরকে বোঝাবার চেষ্টা করছি। এখানে আমি লিখেও দিয়েছি, দেখো ব্ল্যাকটা দিয়ে আমি এক্স এক্সিসকে শুধুমাত্র বোঝাবো। ব্ল্যাক পেন মানে ধরে নেবে এটা এক্স এক্সিস। আচ্ছা, একই রকমভাবে ব্লু পেনটা দিয়ে আমি ওয়াই এক্সিসটাকে বোঝাবো। তাহলে ব্লু পেন মানে ধরে নেবে এটা ওয়াই এক্সিস। আর যেটা জেড আছে, রেড পেনটা দিয়ে করেছি জেড পেন মানেই ধরে নেবে তোমরা এটা জেড এক্সিস। তাহলে আমরা যেটা প্রথমে ছবিটা আঁকছি, দেখো এক্স ওয়াই আর জেডটা এরকমভাবে আছে, তাহলে সেটাকে আমরা এইভাবে বলতে পারি। তাহলে এক্স, এটা এক্স, আচ্ছা ওয়াইটা এই বরাবর আছে, আর জেডটা এই বরাবর, মানে যেটা হচ্ছে তোমার বোর্ডের থেকে উপরে আর নিচের দিকে আছে, তাই তো? যদি বুঝতে অসুবিধা হচ্ছে, এটা মুখটা এইদিকে করে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এই হচ্ছে আমাদের এক্স ওয়াই আর জেড এক্সিস। বোঝা যাচ্ছে ব্যাপারটা? এখন দেখো এইটাকে যে শুধুমাত্র এইরকমই আঁকা যাবে, মানে এক্স এক্সিসটা যে এই দিকেই থাকবে, ওয়াই এক্সিসটা এই দিকেই থাকবে, জেড এক্সিসটা এই দিকেই থাকবে, এমন নয়। এগুলো যদি তুমি ঘোরাও তাহলে সমস্ত কম্বিনেশনই সম্ভব। মানে কি, জেড এক্সিসটাকে যদি তুমি উপরের দিকে আঁকবো বলো, যে মানে এরকম বোর্ডের তলের উপর নিচে না করে শুধুমাত্র উলম্বভাবে আঁকবো বলো, তাও সম্ভব। এক্স এক্সিসটাকে এই জায়গায় রেখে দেখো এই দিকে যদি ঘুরিয়ে দিই, তাহলে এটা এক্স এক্সিস হয়ে গেল। আচ্ছা, জেড এক্সিসটা তখন এই অভিমুখে চলে আসছে, আর ওয়াই এক্সিসটা তখন ভিতরের দিকে চলে যাচ্ছে। আবার তোমার মনে হতে পারে যে ওয়াই এক্সিসটাকে আমি ওই ডিরেকশনে রাখবো, এরকমও করা যেতে পারে। দেখো ওয়াই, এটা জেড, এক্সটা তখন এই দিকে চলে এসছে। তার মানে এরা কিন্তু একই আছে। তখন এমন নয় যে এদের পজিশন মানে এরা একে অপরের সাপেক্ষে সরে যাচ্ছে, এমন নয়। ওরা একই জায়গায় আছে, কিন্তু পুরো সিস্টেমটাকে একটু ঘুরিয়ে দেখলেই হলো শুধুমাত্র। তার মানে তুমি যখন বিভিন্ন দিক থেকে দেখবে তখন বিভিন্নভাবে তুমি দেখতে পারো, কোনো অসুবিধা নেই। মানে ওদেরকে জাস্ট ঘুরিয়ে দিলেই হবে। আবার এক্স এক্সিসটা দেখো এখন কোথায় এসছে, এক্স এক্সিসটা চলে এসছে তোমার এইরকমভাবে, মানে আড়াআড়িভাবে, যেটা জেডের জায়গা ছিল সেই দিকে চলে এসছে। আবার তোমার জেডটাকে যদি আনতে চাও সেটাও আনতে পারো, কোনো অসুবিধা নেই। ওয়াইটাকে যদি আনতে চাও সেটাও আনতে পারো। তাহলে যেটা খুশি করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে বাকি যেগুলো আছে সেগুলো দেখাতে তোমাদের সুবিধা হবে, এই জন্য বলছি। মানে কি, যেটা ডি এক্স জেড দেখাবো, দেখো ডি এক্স জেডটা এরকম আসমানে জেডটা তো দেওয়া সম্ভব নয়। তাহলে আমি জেড এক্সিসটা এইখানে করে দিচ্ছি। এটা করতেই পারি, অসুবিধা কিছু নেই। কারণ একটু ঘুরিয়ে দিলেই হবে, সিস্টেমটাকে একটু অন্য দিক থেকে দেখলেই হলো। তার মানে আমি সিস্টেমটাকে ঘোরাচ্ছিলাম, তুমি যদি একটু অন্য দিক থেকে দেখো তাহলে এরকম দেখতে পাবে এক্স আর জেড। তাহলে এটা ডি এক্স জেড এর স্ট্রাকচারও এরকমই চলে এলো। বুঝতে পারছো? একটা স্ট্রাকচারের মতোই, শুধুমাত্র এখানে ওয়াই এক্সিসটা এইদিকে হয়ে গেছে। তাহলে এটা এক্স জেড প্লেনের মধ্যেই আছে। আবার যদি ডি ওয়াই জেডটা দেখাতে চাও, এই 3 নম্বরটা, তাহলে এটা ওয়াই করে দিলাম, তাহলে এটা চলে এলো ডি ওয়াই জেড। ব্যাপারটা বোঝা যাচ্ছে? এক্সিসগুলো জাস্ট ঘুরিয়ে দিলেই তো এরকম ছবিটা চলে আসবে, মানে ঘুরিয়ে দেখলেই হলো, আর কিছুই নয়। তার মানে সমস্ত ফিগারগুলো এই ধরনেরই থাকে, অর্থাৎ বিটুইন দ্য এক্সিস আমরা বলতে পারি, এক্সিসের মাঝ বরাবর যাবে। আর লাস্ট যে দুটো আছে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর ডি জেড স্কোয়ার, এগুলো হচ্ছে অ্যালং দ্য এক্সিস, অর্থাৎ এক্সিস বরাবর যাবে, অর্থাৎ এক্সিস অভিমুখেই থাকবে। ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে এক্স এক্সিস আর ওয়াই এক্সিস অভিমুখে থাকবে। তাহলে এই দিকটা আমরা এক্স এক্সিস করে দিচ্ছি। এতক্ষণে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে যে দিকটা খুশি যে কোনো এক্সিস করা যায়। তাহলে এটা এক্স এক্সিস বরাবর আছে আর ওয়াই এক্সিস বরাবর আছে, এইটা হচ্ছে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ব্যাপারটা বোঝা গেল? এগুলো সব পরীক্ষা করে আকৃতিগুলো আবিষ্কার করা হয়েছে। এগুলো এমন নয় যে কোনো সূত্র আছে, সূত্র ধরে হয়ে যাবে। তোমরা শুধু জাস্ট একবার করে ছবিগুলো প্র্যাকটিস করে নেবে। ডি জেড স্কোয়ার যেটা হবে, তাহলে এটা জেড এক্সিস বরাবর থাকবে। তাহলে জেড এক্সিসটা আমি এইদিকে দিয়ে দিলাম। এখন দেওয়া যেতেই পারে, যে কোনো দিক থেকে দেখতে পারো তুমি। এটা ধরো এক্স এক্সিস আছে। তো যাই হোক, এটা তাহলে আমাদের এলো ডি জেড স্কোয়ার। এখানে আরেকটা বিষয় হয়, যেটা হচ্ছে এই যে ডি জেড স্কোয়ারের যে ডাম্বেল শেপটা এলো, এই ডাম্বেল শেপটার এইখানে সেই শনির বলয়ের মতো একটা ছোট্ট বলয় দেখা যায়। তো যাই হোক, এটা আঁকতেও পারো না আঁকতেও পারো, এটা এমন কিছু গুরুত্বপূর্ণ নয়। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের টোটাল ডি জেড স্কোয়ার। এখন তোমাদেরকে একটা বিষয় বলে রাখি, আমরা পিতেও দেখবে ডাম্বেলের শেপ পেয়েছিলাম, ডিতেও অনেকটা ডাম্বেলের শেপ পাচ্ছি, তবে ম্যাক্সিমাম জায়গায় দুটো করে ডাম্বেল আছে এক একটা কক্ষ মানে। তো এইগুলোকে বলা হচ্ছে ডাম্বেলের লোভ। এগুলোকে যেটা বলা হয় ডাম্বেলের লোভ, মানে পি এর ক্ষেত্রেও এগুলো যেগুলো ছিল এগুলো এক একটা লোভ বলা হয়। তারপরে দেখবে তোমাদের বইয়ে আছে কক্ষ আর কক্ষকের পার্থক্য। এটা একটু ভালো করে রাখবে, অন্তত দুটো পার্থক্য যেন বলতে পারো, কক্ষ আর কক্ষকের।
এটা আর আমি আলোচনা করছি না, কারণ অলরেডি তোমরা কক্ষ কী সেটাও জেনে গেছো, কক্ষ কী সেটাও জেনে গেছো। জাস্ট বইটা একটু পড়ে নেবে, দেখবে খুব সহজেই বুঝতে পারছো। এরপরে আমি ওই আইসোবার, আইসোটোন, আইসোটোপ এই সমস্ত বিষয়গুলোই চলে আসছি। দেখো, আইসোটোপ, আইসোবার এগুলো জানতে গেলে আমাদেরকে দুটো বিষয় সম্পর্কে একটু ধারণা থাকতে হবে। এগুলো অলরেডি তোমরা জানো আশা করি। একটা হচ্ছে পারমাণবিক সংখ্যা বা যেটাকে পরমাণু ক্রমাঙ্কও বলা হয়, আর একটা হচ্ছে ভর সংখ্যা। তাহলে প্রথমে আমরা দেখে নেব পারমাণবিক সংখ্যাটা কি। না, যখন কোনো মৌলটাকে দেখবে প্রকাশ করা হয়, যেমন হচ্ছে অক্সিজেনটাই আমরা ধরে নিচ্ছি 8 ও 16 এইভাবে প্রকাশ করা হয়, তাই তো। তাহলে এই নিচে যেটা থাকে এইটাকে আমরা বলছি পারমাণবিক সংখ্যা। এখন এই নিচে যেটা রয়েছে দেখো, এটা অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে প্রোটনের সংখ্যা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রোটন নাম্বার, তার মানে প্রোটন সংখ্যা আমরা বলতে পারি। এখন একটা পরমাণু তো নিস্তড়িত, একটা পরমাণু দেবে চার্জগ্রস্ত তো নয়, আয়ন হলে চার্জগ্রস্ত হয়, কিন্তু পরমাণু যেটা নর্মাল মৌলের পরমাণু সেটা হচ্ছে নিস্তড়িত। তার মানে নিউক্লিয়াসে ওর যে প্রোটন সংখ্যা আছে, পজিটিভ চার্জ আছে, সেইটা ওর বাইরে যে ইলেকট্রন সংখ্যা তার সমান অবশ্যই আমরা বলতে পারি। ইলেকট্রন সংখ্যা প্রোটন সংখ্যা একই হয় পরমাণুর মধ্যে, একটা নিস্তড়িত পরমাণুর মধ্যে ইলেকট্রন সংখ্যা প্রোটন সংখ্যা দুটোই সেম। তার জন্য এটা সমান আমরা প্রোটন সংখ্যা মেনলি বলছি, তবে ওটা ইলেকট্রন সংখ্যাকেও বোঝাচ্ছে পরমাণুর ক্ষেত্রে। এখন এটাই হচ্ছে পরমাণুর মূলগত ধর্ম আমরা বলতে পারি, মানে এটা দিয়েই অ্যাকচুয়ালি পরমাণুটাকে আইডেন্টিফাই করা যায়, মানে এটাই অ্যাকচুয়াল ধর্ম। কেন এটা অ্যাকচুয়াল ধর্ম সেটাও তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো, যে যখন একটা পরমাণুর মধ্যে, মানে এই প্রোটন সংখ্যাটা কেন এত গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে পরমাণুর মধ্যে যদি তুমি নিউট্রনের পরিবর্তন ঘটাও, নিউট্রনটা ধরো পরিবর্তন ঘটালে, নিউট্রন যেমন হচ্ছে 8 ও 16, তো তাহলে নিউট্রন যদি পরিবর্তন ঘটাও, নিউট্রনের কতগুলো আছে, এগুলো তো জানো আশা করি সব। এটা হচ্ছে প্রোটনের নাম্বার, আর এই উপরেরটা হচ্ছে প্রোটন প্লাস নিউট্রন, এটা একটু পরেই দেখছি আমরা। তো এটা কেন মূলগত ধর্ম সেটা বলছি, যে নিউট্রনের সংখ্যা যদি চেঞ্জ করো, ধরো আরও দুটো বাড়িয়ে দিলে, তাহলে এটা কত হবে, এটা 18 হয়ে যাবে, কিন্তু নিচটা তো একই থাকবে, 8ই থাকবে। তাহলে এক্ষেত্রে কি তৈরি হলো, যে ওই মৌলটারই একটু ভারী, একটু ভারী পরমাণু পাওয়া গেল, আর কিছু নয়। আচ্ছা, যদি আমরা ইলেকট্রনের সংখ্যার পরিবর্তন ঘটাই, অর্থাৎ 8 ও 16 যেটা আছে তার মধ্যে ধরো দুটো ইলেকট্রন তুমি বাড়িয়ে দিলে, তাহলে কি হবে, যে অক্সিজেনটা 2- হয়ে যাবে, কিন্তু এটাও চেঞ্জ হবে না, এটাও চেঞ্জ হবে না। তার মানে এর একটা আয়নে পরিণত হয়ে গেল বলতে পারি। ইলেকট্রন পরিবর্তন করলে ওই মৌলটারই আয়নে পরিণত হয়ে গেল। কিন্তু যখন তুমি প্রোটন সংখ্যা পরিবর্তন করবে, তার মানে অক্সিজেন 8 ও 16 আছে, তাহলে 8 আছে অক্সিজেন, এর যদি একটা প্রোটন তুমি বাড়িয়ে বা কমিয়ে দাও, মানে একটা ধরো বাড়িয়ে দিলে, ধরো 9 করে দিলে, তখন এই মৌলটা কিন্তু আর অক্সিজেন থাকলোই না, এটা হয়ে গেল ফ্লুরিন, টোটাল মৌলটা চেঞ্জ হয়ে গেল। কারণ 9 নম্বরে আছে আমাদের ফ্লুরিন, দেখবে। তার মানে কি, প্রোটনটাই হচ্ছে পদার্থের মূলগত ধর্ম বা মৌলের মূলগত ধর্মের নিয়ন্ত্রক আমরা বলতে পারি। প্রোটনটা এই জন্যই এতটা গুরুত্বপূর্ণ, এবং প্রোটনের সংখ্যাটাই হচ্ছে আমাদের পারমাণবিক সংখ্যা। এর যদিও ইলেকট্রন সংখ্যা লিখেছি, কিন্তু শুধুমাত্র পরমাণুর ক্ষেত্রে, নর্মালি কিন্তু ইলেকট্রন সংখ্যাটা ম্যাচ নাও করতে পারে। আয়ন যদি হয় তাহলে ইলেকট্রন সংখ্যা ম্যাচ নাও করতে পারে প্রোটন সংখ্যার সাথে। যেমন এই ক্ষেত্রে অক্সিজেনের দেখবে ইলেকট্রন সংখ্যা তোমার দুটো বাড়িয়ে দেওয়া হয়েছে, তার মানে 10টা হয়ে গেছে, কিন্তু প্রোটন সংখ্যা ওর 8টাই আছে। ঠিক আছে, তাহলে প্রোটন সংখ্যাটাই হচ্ছে অ্যাকচুয়ালি পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক, এবং ওইটাই মূলগত ধর্মের নিয়ন্ত্রক। প্রোটন সংখ্যা যদি চেঞ্জ করে দাও, তাহলে পরমাণুটাই চেঞ্জ হয়ে যায়। বোঝা যাচ্ছে তো? সেই জন্যে প্রোটন সংখ্যাটা এতটাই গুরুত্বপূর্ণ, সেটাকেই বলা হচ্ছে পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক। এবং এটা ধরেই দেখবে ওই জন্যে এখন পর্যায় সারণীটা পুরো সাজানো আছে, মানে প্রোটন সংখ্যা ধরে। নেক্সট আমরা আসবো ভর সংখ্যা। তাহলে ভর সংখ্যা মানে কোনটা, না 8 ও 16, এই যে যেটা উপরে থাকে এইটা হচ্ছে তোমার ভর সংখ্যা বলা হয়, তাই তো। এইটা একটা পরমাণুর ভরকে ইন্ডিকেট করছে, অ্যাকচুয়ালি কতটা ভারী হবে সেটা ইন্ডিকেট করছে। এবং অক্সিজেনের এই পরমাণুটার ক্ষেত্রে ভর কত হবে, 16 AMU, একদম ফার্স্ট চ্যাপ্টারে আমরা করেছিলাম এক একটা পরমাণুর ভর নির্ণয় করা। আচ্ছা, যাই হোক, এইটা হচ্ছে তাহলে ভর সংখ্যা, এবং এইটা কার কার যোগফল, এটা হচ্ছে প্রোটন প্লাস নিউট্রনের নাম্বার, তাই তো। মানে অক্সিজেনের ক্ষেত্রে আমরা কি বলতে পারি, কতগুলো প্রোটন, কতগুলো ইলেকট্রন, কতগুলো নিউট্রন বলো তো। এই পরমাণুটার ক্ষেত্রে প্রোটন সংখ্যা হচ্ছে 8, নিউট্রন সংখ্যা কত হবে, দেখো প্রোটন এটা 8, প্রোটন প্লাস নিউট্রন হচ্ছে 16, তার মানে নিউট্রন সংখ্যা হবে 8। আর ইলেকট্রন সংখ্যা কত হবে, প্রোটন যতগুলো ততগুলোই ইলেকট্রন থাকে যখন নর্মাল পরমাণু থাকছে। আয়ন হয়ে গেলে চেঞ্জ হয়ে যায়, কিন্তু নর্মাল পরমাণুর ক্ষেত্রে প্রোটন ইলেকট্রন সমান থাকে। তাহলে অক্সিজেনের ক্ষেত্রে এটাই আসছে। আচ্ছা, ফ্লুরিনের ক্ষেত্রে যদি আমরা বের করি 9F19,
তাহলে এর প্রোটন সংখ্যা কতগুলো হবে, নিচেরটা যেটা আছে 9। আচ্ছা নিউট্রন সংখ্যা কতগুলো হবে, তাহলে বিয়োগ করতে হবে, এটা প্রোটন প্লাস নিউট্রন, তার মানে 19 থেকে 9 বিয়োগ করো তাহলে 10টা হচ্ছে। আর ইলেকট্রন সংখ্যা কতগুলো হবে, যতগুলো প্রোটন ততগুলোই ইলেকট্রন, যেহেতু নর্মাল পরমাণু আছে, যদি আয়ন হয়ে যেত তাহলে চেঞ্জ হতো। তো যাই হোক, এইভাবে প্রোটন নিউট্রন ইলেকট্রন তোমরা তো আশা করি জানো অলরেডি বের করতে। তো প্রথমে যেটা আসবো সেটা হচ্ছে আইসোটোপ। আইসোটোপটা অলরেডি এগুলো আশা করি জানো, তোমরা পেয়েছো একবার, তাও আমি একবার তাড়াতাড়ি বলে দিচ্ছি এগুলো একবার, যদি কেউ না জেনে থাকো সেও জেনে নিতে পারবে। তাহলে আইসোটোপ হচ্ছে যেগুলোর পরমাণু ক্রমাঙ্কটা, পারমাণবিক সংখ্যা অর্থাৎ নিচেরটা একই থাকে কিন্তু উপরেরটা আলাদা হয়ে যায়, অর্থাৎ ভর সংখ্যাটা চেঞ্জ হয়ে যায়, সেগুলোকে বলা হচ্ছে পরস্পরের আইসোটোপ। যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে 1H1 হয়, এটাকে প্রোটিয়াম বলা হয়। আরেকটা আছে 1H2, আরেকটা আছে 1H3, তাই তো তিনটে আইসোটোপ আছে আমাদের হাইড্রোজেনের। তাহলে 1H1 যেটাকে বলা হয় প্রোটিয়াম, 1H2 ডয়টেরিয়াম, 1H3 হচ্ছে ট্রিটিয়াম। এদের প্রত্যেকেই দেখো পরমাণু ক্রমাঙ্কটা সেম আছে কিন্তু ভর সংখ্যাটা আলাদা হয়ে যাচ্ছে, অর্থাৎ এই তিনটা হচ্ছে পরস্পরের আইসোটোপ বলতে পারে। প্রত্যেকটাই হচ্ছে হাইড্রোজেন পরমাণু কিন্তু এদের ভরগুলো আলাদা আলাদা। অক্সিজেনেরও হয়, অক্সিজেনে 8O16 হতে পারে আর 8O18 হতে পারে। আচ্ছা কার্বনেরও হয় 6C12, 6C14, বিভিন্ন আইসোটোপ থাকতে পারে। তাহলে বিভিন্ন ম্যাক্সিমাম পরমাণুগুলোরই দেখা যায় যে আইসোটোপ রয়েছে, মানে ম্যাক্সিমাম পরিচয় সারণীতে যতগুলো পাচ্ছ অনেকগুলোর আইসোটোপ কিন্তু আমরা দেখতে পাই। একই রকমভাবে আইসোবার আমরা কাদেরকে বলবো না, যাদের দেখো ভর সংখ্যাটা একই আছে, ভর সংখ্যা যেমন হচ্ছে নাইট্রোজেনের আর কার্বনের দেখো আইসোবার সম্ভব 7N14 আর 6C14, ভর সংখ্যা একই কিন্তু পরমাণু ক্রমাঙ্কগুলো আলাদা, প্রোটন সংখ্যাটা আলাদা হয়ে যাচ্ছে। আচ্ছা এইরকমই আরেকটা উদাহরণ 18 আর্গন 40 আর 20 ক্যালসিয়াম 40, দেখো ভর সংখ্যা একই মানে উপরটা একই থাকবে নিচটা আলাদা হয়ে যাবে, ঠিক ওর উল্টাটা। তাহলে এগুলোকে বলা হচ্ছে আইসোবার। এরপর নেক্সট আমরা চলে আসবো আইসোটোন। আইসোটোন দেখো এটা হচ্ছে টোন, নিউট্রন, নিউট্রনের সংখ্যাটা যদি একই হয় তাহলে আমরা বলবো আইসোটোন, মানে পরমাণু ক্রমাঙ্ক আলাদা, ভর সংখ্যাও আলাদা, শুধুমাত্র নিউট্রন সংখ্যাটা একই। এখন নিউট্রন সংখ্যাটা কিভাবে বের করবে না, এটা দেখো প্রোটন সংখ্যা আর উপরেরটা হচ্ছে প্রোটন প্লাস নিউট্রন, এই নাম্বারটা, নিচটা হচ্ছে শুধুমাত্র প্রোটন আর উপরটা হচ্ছে প্রোটন প্লাস নিউট্রন। তাহলে নিউট্রন কত, উপরটা মাইনাস নিচেরটা করে দিলেই হবে। তাহলে এটা মাইনাস এটা যখনই আমরা করে দিচ্ছি তাহলে যে গ্যাপটা আসছে 1, দেখো এটার ক্ষেত্রেও 3 - 2 করলে গ্যাপটা আসছে 1, অর্থাৎ এই দুটোর মধ্যে গ্যাপটা, অর্থাৎ উপরেরটা মাইনাস নিচেরটা যখন করছি যদি সেগুলো সেম হয়, মানে ওই গ্যাপটা যদি সেম হয় তার মানে সেগুলো পরস্পরের আইসোটোন, নিউট্রন নাম্বারটা নিশ্চিতভাবে সেম। এগুলো শুধুমাত্র কি জিনিস, মানে আইসোটোন আমরা কাকে বলবো আর তার একটা দুটো উদাহরণ করে রাখবে, সবগুলোরই আইসোটোপ আইসোবার আইসোটোন সবারই কাকে বলে আর এক দুটো উদাহরণ করে রাখবে যদি ইনকেস আসে। যেমন আইসোটোন আমরা কাকে বলবো না, যে সমস্ত পরমাণুগুলোর নিউট্রন সংখ্যাটা একই তাদেরকে পরস্পরের আইসোটোন বলা হয়। যেমন উদাহরণ হচ্ছে 1H2 আর 2He3, এটা করা যেতে পারে। 2He4 হয় অ্যাকচুয়ালি কিন্তু 2He3 পরমাণুও আছে, সেরকম 1H1 হয় যেটা মেন থাকে, আর 1H2ও তো হচ্ছে ডয়টোরিয়াম যেটা। তারপরে তোমাদের বই দেখবে নিউক্লিয় আইসোমার আছে, আইসোডায়াফার আছে, ওগুলো অতটা ইম্পর্টেন্ট আমাদের নয়, ওগুলো না করলেও চলবে, এমনিতে এগুলো কোনোটাই ইম্পর্টেন্ট নয়, এগুলো পরীক্ষায় খুব একটা আসে না, জাস্ট যেগুলো বলছি এগুলো শুধুমাত্র একটু করে রাখবে। দেখো তারপরে আসবে আইসোস্টার, এর মধ্যে একটা ইম্পর্টেন্ট আছে আমি লাস্টে করিয়ে দেবো, যেটা তোমাদের বইয়ে দেখবে ভালো করে আবার দেয়া নেই, সেটা আমি লাস্টে করিয়ে দেবো। আচ্ছা আইসোস্টারটা দেখো কি বটে না, এটার ক্ষেত্রে বাকিগুলোর থেকে অর্থাৎ আইসোটোপ আইসোবার আইসোটোন এদের থেকে এটার প্রথমেই একটা বেস আলাদা হয়ে যায়, সেটা হচ্ছে এগুলো হচ্ছে অণু, এগুলো অণু, আগেরগুলো যেগুলো পেয়েছিলাম সেগুলো ছিল সব পরমাণু। তাহলে দেখো আইসোস্টার আমরা কাদেরকে বলবো না, যে সমস্ত অণুগুলো সমান সংখ্যক পরমাণু আর সমান সংখ্যক ইলেকট্রন দ্বারা গঠিত তাদেরকে পরস্পরের আইসোস্টার বলা হচ্ছে। সমান সংখ্যক পরমাণু থাকবে আর সমান সংখ্যক ইলেকট্রন থাকবে, যেমন একটা উদাহরণ দেওয়া যাক, যেমন N2O নাইট্রাস অক্সাইড আর তোমার কার্বন ডাইঅক্সাইড CO2, এদের দেখো পরমাণু সংখ্যা কতগুলো আছে, পরমাণু সংখ্যা দুজনকারই হচ্ছে 3, ভালো করে লক্ষ্য করে দেখো এর দুটো নাইট্রোজেন একটা অক্সিজেন, তার মানে পরমাণু সংখ্যা আসছে 3। আচ্ছা এর ক্ষেত্রে একটা কার্বন দুটো অক্সিজেন, তাহলে এরও পরমাণু সংখ্যা আসছে 3, তাহলে দুজনকারই পরমাণু সংখ্যাটা সেম হয়ে গেল। এরপরে আমরা দেখব ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যাটা যদি দেখি নাইট্রোজেনগুলো দেখো নাইট্রোজেনের 7 হয় তাই তো, পরমাণু ক্রমাঙ্ক 7, তাহলে প্রোটন সংখ্যা 7 ইলেকট্রন সংখ্যাও 7, তাহলে 7 করে আছে দুটো প্লাস অক্সিজেন হচ্ছে 8, তার মানে 7 দুগুণে 14 আর 8 হচ্ছে 22। আচ্ছা এর ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যাটা একটু দেখা যাক, এর ক্ষেত্রে আসছে দেখো কার্বন হচ্ছে 6,
আমরা জানি পরমাণু ক্রমাঙ্ক, তার মানে প্রোটন সংখ্যা হচ্ছে 6, ইলেকট্রন সংখ্যা হচ্ছে 6, প্লাস অক্সিজেনের হচ্ছে 8, তাহলে 8 করে দুটো, তাহলে 8 দুগুণে 16 আর 6 আসবে 22। তাহলে দেখো ইলেকট্রন সংখ্যাটাও সেম আসছে এবং পরমাণুর সংখ্যাটাও সেম আসছে। তাহলে যে সমস্ত অণুগুলোতে, এগুলো কিন্তু অণু, দেখো এখানে একটা বেসিক জিনিস ডিফারেন্স হয়ে যাচ্ছে, যেটা হচ্ছে অণুদের ক্ষেত্রে হচ্ছে আগেরগুলো ছিল সব পরমাণু। তাহলে যে সমস্ত অণুগুলোতে সমান সংখ্যক পরমাণু থাকে এবং সমান সংখ্যক ইলেকট্রন থাকে, তারা পরস্পরের, সেই অণুগুলো পরস্পরের আইসোস্টার। যেটা তোমাদেরকে বলছিলাম এরপরে, যে ইম্পর্ট্যান্ট কিন্তু বইয়ে ভালো করে দেওয়া নেই, সেটা হচ্ছে আইসো ইলেকট্রনিক স্পিসিস। এটা স্পিসিস কেন বলছি, কারণ অণু পরমাণু যে কোনো হতে পারে, আয়নও হতে পারে। তাহলে আইসো, আইসো কথাটার মানেই হচ্ছে একই, আইসো ইলেকট্রনিক মানে একই ইলেকট্রন থাকবে। তাহলে এটার সংজ্ঞাটা তোমরা একটু লিখে রাখতে পারো, যে যে সমস্ত পরমাণু বা আয়নে সমান সংখ্যক ইলেকট্রন বর্তমান, তাকে বলা হচ্ছে আইসো ইলেকট্রনিক স্পিসিস। তাদেরকে পরস্পরের আইসো ইলেকট্রনিক স্পিসিস বলা হচ্ছে। আরেকবার বলে দিচ্ছি, যে সমস্ত পরমাণু বা আয়নগুলোতে সমান সংখ্যক ইলেকট্রন বর্তমান, তাদেরকে পরস্পরের আইসো ইলেকট্রনিক স্পিসিস বলা হয়। এটা একটু সংজ্ঞাটা লিখে রাখতে পারো তোমরা। আচ্ছা, এর উদাহরণ কি দেওয়া যেতে পারে, যে আইসো ইলেকট্রনিক স্পিসিস কোনগুলো? তাহলে এর উদাহরণগুলো দেখো, খুব মজাদার হবে। যেমন হচ্ছে একটা আমরা সিরিজ দেখাতে পারি, যেমন ধরো নাইট্রোজেন থেকে নিচ্ছি, নাইট্রোজেন 3-। নাইট্রোজেনের আমরা জানি পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 7, তার মানে তার সাথে আর ইলেকট্রন সংখ্যাও তাহলে 7, তার সাথে 3টে ইলেকট্রন আরও যোগ করেছে, তার মানে ইলেকট্রন সংখ্যা কত আসবে? 10 আসবে। একই রকমভাবে অক্সিজেনের O2-, তার মানে এর ক্ষেত্রে আমরা কত পাবো না, এর দেখো 8 হয় নর্মালি, তার সাথে আরও দুটো ইলেকট্রন, তার মানে 10টা একই সংখ্যক ইলেকট্রন আসছে। ফ্লোরিন মাইনাস, 9 নম্বরেরটা একটা মাইনাস দিলে, তাহলে ফ্লোরিনটা এমনিতে 9, কিন্তু তার সাথে আরেকটা ইলেকট্রন মানে 10 হয়ে যাচ্ছে। ব্যাপারটা বোঝা যাচ্ছে? একই রকমভাবে নিয়ন আসে দেখবে, তারপরে নিষ্ক্রিয় গ্যাস, তার তো 10টাই ইলেকট্রন থাকে। তারপরে তুমি সোডিয়াম যাও, 11 নম্বর মৌল সোডিয়াম, এর যদি একটা ইলেকট্রন বের করে দাও, মানে সোডিয়াম প্লাস করে দাও, তাহলে কি আসবে? এর ইলেকট্রন সংখ্যা হয়ে যাবে 10। তাহলে 11টা ছিল, তার থেকে একটা বের করে দিয়েছো, তার জন্য প্লাস হচ্ছে। ইলেকট্রন বের করলে কেটায়ন হয়, ইলেকট্রন যুক্ত করলে এনায়ন হয়। একই রকমভাবে 12 নম্বর মৌল হচ্ছে ম্যাগনেসিয়াম। এর থেকে যদি আমরা দুটো মৌল বের করে দিই, দুটো ইলেকট্রন বের করে দিই, তাহলে Mg2+, তাহলে এটা হচ্ছে 10। একই রকম 13 নম্বর হচ্ছে অ্যালুমিনিয়াম, এর থেকে 3টে যদি ইলেকট্রন বের করে দিই, তাহলে 10 হয়ে যাচ্ছে। তাহলে এরা পরস্পরের সবার হচ্ছে আইসো ইলেকট্রনিক স্পিসিস বলতে পারি। কতগুলো দেখো এনায়ন আছে, একটা প্রসম পরমাণু আছে, আর কতগুলো কেটায়ন আছে, কিন্তু প্রত্যেকের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10। তাহলে এইটা একটা আইসো ইলেকট্রনিক স্পিসিসের সিরিজ পেলাম। একই রকমভাবে আরেকটা দেখানো যায়, যেমন হচ্ছে ফসফরাস, এটা 15 নম্বর মৌল, এর সাথে যদি আরও 3টে ইলেকট্রন যোগ করে দাও, তাহলে ফসফরাস 3- হচ্ছে। এর ক্ষেত্রে 15 তাহলে 18 চলে আসছে। একই রকমভাবে সালফার 16, এর সাথে দুটো যোগ করো, তাহলে 18 চলে আসবে। ক্লোরিন 17, এর সাথে একটা যোগ করো, তাহলে 18 চলে আসবে। আর্গন নর্মালি আমাদের 18টা ইলেকট্রন থাকে। তারপরে পটাশিয়াম 19, এর থেকে একটা ইলেকট্রন বের করে দাও, তাহলে পটাশিয়াম প্লাস হয়ে যাবে, K+, তার মানে এটাও 18 চলে আসবে, একটা ইলেকট্রন বেরিয়ে গেল। আচ্ছা, ক্যালসিয়াম 2+ করে দাও, দুটো ইলেকট্রনকে বের করে দাও, তাহলে 18 চলে আসবে। স্ক্যান্ডিয়াম পর্যন্তও যেতে পারো, 21, তাহলে এর থেকে 3টে ইলেকট্রনকে বের করতে হবে, তাহলে 18 চলে আসবে। ব্যাপারটা বোঝা যাচ্ছে? তার মানে কিছু এনায়ন, কিছু কেটায়ন, কিছু প্রসম পরমাণু দেখো পরপর পাওয়া যাচ্ছে। এগুলো একটু নিজেরা প্র্যাকটিস করবে তো খুব মজাদার জিনিস দেখবে। এগুলো প্র্যাকটিস করলে নিজেরাই বলতে পারবে। যেমন যে নিষ্ক্রিয় গ্যাসগুলো আছে, দেখো এই নিষ্ক্রিয় গ্যাসগুলো, এটা হচ্ছে 10 ধরো, তাহলে 10-এর আগে যেটা আছে 9, তার সাথে একটা ইলেকট্রন দাও, তাহলে 10 হয়ে যাবে। যে 8 আছে তার সাথে দুটো দাও, মানে অক্সিজেনের সাথে দুটো দাও, তাহলে 10 হয়ে যাবে। যে 7-এ আছে তার সাথে 3টে দাও, তাহলে 10 হয়ে যাবে। আবার 10 যে পেরিয়ে গেছে, এটা 11, এর থেকে একটা বের করে দাও, প্লাস করে দাও, একটা ইলেকট্রন বের করে দাও, তাহলে 10 হয়ে যাবে। যে 12 নম্বর আছে তার থেকে দুটো বের করো, যে 13 আছে তার থেকে 3টে বের করো, তাহলে 10 হয়ে যাবে। এর ক্ষেত্রে সেরকম নিষ্ক্রিয় গ্যাসটা দেখো, সরি এটা সিলভার লিখে ফেলেছি, এটা হচ্ছে আর্গন, AR। আচ্ছা, নিষ্ক্রিয় গ্যাসটার ক্ষেত্রে আমরা কি দেখবো, যে এর হচ্ছে 18, তাহলে এর আগে যে আছে অর্থাৎ 17-তে যে আছে তার সাথে একটা ইলেকট্রন যোগ করো, 16-তে যে আছে তার সাথে দুটো ইলেকট্রন যোগ করো, তাহলে 18 আসবে। 15-তে যে আছে তার সাথে 3টে ইলেকট্রন যোগ করো। একই রকমভাবে 18-এর পরে যারা আছে অর্থাৎ 19-এ আছে, 19-এ যে আছে তার থেকে একটা ইলেকট্রন বের করে দাও, তাহলে 18 হয়ে যাবে। 20-তে যে আছে তার থেকে দুটো ইলেকট্রন বের করে দাও, আর 21-এ যে আছে তার থেকে 3টে ইলেকট্রন বের করে দাও, তাহলে 18 চলে আসবে। মানে এগুলো খুব মজাদার জিনিস দেখবে, এগুলো নিজেরা একটু প্র্যাকটিস করবে। আইসো ইলেকট্রনিক স্পিসিসগুলো অনেক সময় তোমাদের পরীক্ষাতে আসে। তাহলে আজ তোমাদের যে সেকেন্ড চ্যাপ্টার, এটা পুরো শেষ হয়ে গেল। সেকেন্ড চ্যাপ্টারটা অর্থাৎ পরমাণুর গঠনটা পুরো শেষ।
আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে একটু জানাবে, সহজ লাগলো না জটিল লাগলো। ঠিক আছে, আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।